আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের চিরায়ত বলবিদ্যার তৃতীয় অধ্যায় থেকে। আমাদের আজকের পাঠ দুটি বস্তুর পরিবর্তে সমতুল্য এক বস্তুর সমস্যা। প্রথমে আমরা কেন্দ্রিক বলের অধীনে দুটো বস্তু গতিশীল আছে বিবেচনা করব। কেন্দ্রিক বল হচ্ছে এমন একটা বল যেটা কোনো উৎস এবং কোনো বস্তুর সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। যেমন মহাকর্ষ বল, দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। আবার তড়িৎ বল, যেমন দুটো বিন্দু চার্জের মধ্যে তাদের আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এগুলো হচ্ছে কেন্দ্রিক বল। এখন এই কেন্দ্রিক বলের অধীনে দুটো বস্তু যদি গতিশীল থাকে তাহলে তাদের গতির যে সমীকরণ হবে সেই দুটো বস্তুর পরিবর্তে আমরা যদি একটি বস্তু বিবেচনা করি তাহলে যে গতির সমীকরণ হবে সেটি একই রকম হবে। এটি হচ্ছে দুটি বস্তুর পরিবর্তে সমতুল্য এক বস্তুর সমস্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এখানে m1 ভরের একটি কণা রয়েছে এবং m2 ভরের একটি কণা রয়েছে, যারা কেন্দ্রিক বলের অধীনে গতিশীল আছে। এখন চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি m1 ভরের কণার অবস্থান ভেক্টর হচ্ছে r1, m2 ভরের কণার অবস্থান ভেক্টর হচ্ছে r2। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র হতে আমরা দেখতে পাচ্ছি r2 প্লাস r ইকুয়াল টু হচ্ছে r1। এখান থেকে আমরা লিখতে পারি r ইকুয়াল টু r1 মাইনাস r2। এখন কণাদ্বয়ের ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল R। ভরকেন্দ্র সম্পর্কে তোমরা সবাই জানো যে কোনো বস্তুর ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে বিবেচনা করা হয় সেটিকে বলা হয় ভরকেন্দ্র। আর দুটো বস্তু মিলে যদি একটি সিস্টেম বা ব্যবস্থা হয় সেক্ষেত্রে সিস্টেমের সমস্ত ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত আছে বিবেচনা করা হয় সেটিকে সিস্টেমের ভরকেন্দ্র বলে। এখানে আমরা সি বিন্দুটিকে ধরে নিচ্ছি এই সিস্টেমের ভরকেন্দ্র। আর এই সি বিন্দুটির অবস্থান ভেক্টর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল আর। এখন এই সিস্টেম বা ব্যবস্থাটির ল্যাগ্রাঞ্জ অপেক্ষক হবে L ইকুয়াল টু টি মাইনাস ভি। টি হচ্ছে এখানে ক্যাপিটাল আর ডট এবং স্মল আর ডটের অপেক্ষক বা ফাংশন, আর ভি হচ্ছে স্মল আর এর ফাংশন বা অপেক্ষক। ক্যাপিটাল টিটা হচ্ছে গতিশক্তি আর ভিটা হচ্ছে বিভব শক্তি, অর্থাৎ ল্যাগ্রাঞ্জিয়ান এল হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির বিয়োগফল। এরূপ ব্যবস্থার গতিশক্তি হবে ভরকেন্দ্রের গতিশক্তি ও ভরকেন্দ্রের সাপেক্ষে গতিশক্তির সমষ্টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি m1 এবং m2 ভরের কণাগুলো গতিশীল আছে। তাদের ভরকেন্দ্র অর্থাৎ তাদের ভরের সমষ্টি কেন্দ্রীভূত আছে এই সি বিন্দুতে। তাহলে এই ভর কেন্দ্রের একটা গতিশক্তি হবে এদের গতিশীল থাকার কারণে। আবার এই m1 ভর এবং m2 ভরের কণা দুটোর মধ্যে ইন্টারঅ্যাকশন কাজ করছে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করছে, এই কারণে তাদের আরেকটি গতিশক্তি থাকবে। আর সেটি কাজ করছে তাদের ভরকেন্দ্রের মধ্য দিয়ে, ভরকেন্দ্রের মধ্য দিয়ে যে সংযোজক সরলরেখাটি গিয়েছে সেটির মধ্য দিয়ে। তাহলে ভরকেন্দ্রের সাপেক্ষে m1 ভরের কণাটির গতিশক্তি এবং ভরকেন্দ্রের সাপেক্ষে m2 ভরের কণাটির গতিশক্তি আমাদের এখানে যোগ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি গতিশক্তি সমান সমান হচ্ছে হাফ m1 প্লাস m2 ক্যাপিটাল R ডট স্কয়ার। এখানে m1 প্লাস m2 হচ্ছে দুটো বিন্দু ভরের সমষ্টি, অর্থাৎ এই দুটো বিন্দু ভরের সমষ্টি কোথায় কাজ করছে? এখানে ভরকেন্দ্রে। এটা হচ্ছে ভরকেন্দ্রের টোটাল ভর।
আর ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর আমরা চিত্র থেকে পেয়েছি ক্যাপিটাল আর। আর আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে কোনো রাশির উপরে যদি ডট হয় সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে আর ডট মানে হচ্ছে ডি আর বাই ডিটি, অর্থাৎ বেগ। তাহলে হাফ এম ভি স্কয়ার, এটা কি গতিশক্তি, এটা হচ্ছে ভর কেন্দ্রের গতিশক্তি। আবার ভর কেন্দ্রের সাপেক্ষে গতিশক্তি আমাদের যোগ করতে হবে। কাদের গতিশক্তি? দুটো ভরের। ভর কেন্দ্রটা হচ্ছে এখানে, এর সাপেক্ষে m1 ভরের অবস্থান ভেক্টর হচ্ছে r1 প্রাইম। আবার ভর কেন্দ্রের সাপেক্ষে m2 ভরের বস্তু কণার অবস্থান ভেক্টর হচ্ছে r2 প্রাইম। তাহলে m1 ভরের গতিশক্তি ভর কেন্দ্রের সাপেক্ষে হবে হাফ m1 r1 ডট প্রাইম স্কয়ার। আবার m2 ভরের কণার গতিশক্তি ভর কেন্দ্রের সাপেক্ষে হবে হাফ m2 r2 ডট প্রাইম স্কয়ার। আবার আমরা যদি চিত্রের এই ত্রিভুজ অংশটা বিবেচনা করি, এখানে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল আর প্লাস r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1। তোমরা চিত্র থেকে এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যাপিটাল আর প্লাস r1 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এই r1। একইভাবে আমরা যদি এই ত্রিভুজটা বিবেচনা করি, এখানেও ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি এই যে আর ক্যাপিটাল আর প্লাস r2 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে r2। আবার আমরা আগে পেয়েছিলাম r ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2। এখন আমরা ওই r1 এবং r2 এর মান যে বের করলাম সেটা এখানে বসাবো। বসানোর পর আমরা পাবো ক্যাপিটাল আর প্লাস r1 প্রাইম মাইনাস ক্যাপিটাল আর মাইনাস r2 প্রাইম। এখানে ক্যাপিটাল আর আর ক্যাপিটাল আর কাটাকাটি করে থাকবে r1 প্রাইম মাইনাস r2 প্রাইম। তাহলে আমরা পেয়ে গেলাম স্মল r ইজ ইকুয়াল টু r1 প্রাইম মাইনাস r2 প্রাইম। আবার আমরা জানি যে ভর ভ্রামকের সমষ্টি হচ্ছে 0। তাহলে আমরা এখানে যেহেতু দুটো ভর নিয়েছি m1 এবং m2, তাহলে আমরা লিখতে পারি m1 r1 প্রাইম প্লাস m2 r2 প্রাইম ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে হবে m1 r1 প্রাইম ইজ ইকুয়াল টু m মাইনাস m2 r2 প্রাইম। এখান থেকে আমরা পাচ্ছি r2 প্রাইম ইজ ইকুয়াল টু, এটা এই পাশে আসলে নিচে চলে যাবে, মাইনাস m1 ডিভাইডেড বাই m2 r1 প্রাইম। আমরা এখন এই মানটি 2 নং সমীকরণে বসিয়েছি। r ইজ ইকুয়াল টু, এখানে ছিল r1 প্রাইম, এই যে r1 প্রাইম, এখানে ছিল মাইনাস r2 প্রাইম। এই মাইনাস r2 প্রাইমের জায়গায় আমরা এই মানটি বসিয়েছি, মাইনাসে মাইনাসে হয়ে গেছে প্লাস। এখান থেকে আমরা r1 প্রাইম দুটো থেকে যদি কমন নিই তাহলে লিখতে পারি m1 প্লাস m2 ডিভাইডেড বাই m2 r1 প্রাইম। সেখান থেকে আমরা পাচ্ছি r1 প্রাইম ইজ ইকুয়াল টু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 r। একইভাবে আমরা লিখতে পারি r2 প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 r। এখন আমরা r1 এবং r2 প্রাইমের মানগুলো গতিশক্তিতে যদি বসাই তাহলে আমরা এটা লিখতে পারি t ইজ ইকুয়াল টু হাফ m1 প্লাস m2 ক্যাপিটাল R ডট স্কয়ার প্লাস হাফ m1, এখানে আমরা ওই যে r1 প্রাইমের মানটা বসিয়েছি, m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 r, এই মানটা আমরা এখানে বসিয়েছি। এখানে ডট হয়েছে কারণ ওই সমীকরণে ডট ছিল, প্লাস হাফ m2 m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 r ডট হোল স্কয়ার। এখান থেকে আমরা পাচ্ছি হাফ m1 প্লাস m2 ইন্টু
ক্যাপিটাল আর ডট স্কোয়ার প্লাস হাফ আর ডট স্কোয়ার। আমরা এইটা এবং এইটার মধ্যে দেখতে পাচ্ছি হাফ কমন নেওয়া যায়, আর ডট স্কোয়ার দুটোতেই আছে কমন নেওয়া যায়। আবার এখানে এটাকে স্কোয়ার করলে m1 প্লাস m2 হোল স্কোয়ার হবে, এখানেও আছে m1 প্লাস m2 হোল স্কোয়ার, এখানেও আছে m1 প্লাস m2 হোল স্কোয়ার। দুটো কমন নিয়ে আমরা নিচে লিখেছি, উপরে আছে m1 লিখেছি, m2 স্কোয়ার, m2 স্কোয়ার এখানে কমন নেওয়ার পর এখানে আছে m2 আর এখানে m1 স্কোয়ার। আবার এখান থেকে আমরা m1 m2 কমন নিব, হাফ m1 plus m2 into capital R dot square plus half R dot square আমরা লিখলাম আগেরটাই। এখানে m1 m2 কমন নিলাম, নেওয়ার পর এখানে যেহেতু m2 বেশি আছে আর এখানে m1 বেশি আছে, তাহলে আমরা লিখব m1 plus m2 আর নিচে m1 plus m2 whole square। এখন এই m1 plus m2 এর সাথে এখানে কাটাকাটি যাবে নিচের পদের সাথে, তাহলে আমরা পাবো হাফ m1 প্লাস m2 ক্যাপিটাল R ডট স্কোয়ার প্লাস হাফ R ডট স্কোয়ার। কাটাকাটি করার পর আমরা লিখব m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখান থেকে আমরা লিখতে পারি হাফ ক্যাপিটাল M R ডট স্কোয়ার প্লাস হাফ মিউ স্মল r ডট স্কোয়ার। এখানে m1 প্লাস m2 কে আমরা ক্যাপিটাল M ধরেছি, আর এটি হচ্ছে ব্যবস্থাটার মোট ভর। আবার এখানে m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 সমান আমরা ধরেছি মিউ। এই মিউটাকে বলা হয় ব্যবস্থাটার হ্রাসকৃত ভর বা রিডিউসড ভর। প্রকৃতপক্ষে এই m1 এবং m2 ভরের সমষ্টি ভরকেন্দ্রে কেন্দ্রীভূত থাকার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বস্তু দুটোর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বা ইন্টারেকশন বিদ্যমান। সেই কারণে দুটো ভরের যে সমতুল্য ভর সেটাই ক্যাপিটাল M না হয়ে হয় মিউ। তাদের ইন্টারেকশনের কারণে ভর হ্রাস পায়, অর্থাৎ এখানে কার্যকর ভর কম হয়, আর সেই কার্যকর ভর কম হওয়াটা হচ্ছে এখানে মিউ, সেটাকে আমরা বলি রিডিউসড মাস বা হ্রাসকৃত ভর। আর এই মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন আমরা আবার আগের ল্যাগ্রাঞ্জিয়ানে চলে যাই। L সমান ছিল t মাইনাস ভি। টি এর মান আমরা একটু আগে বের করেছি, গতিশক্তি যেটা সেটা হলো হাফ ক্যাপিটাল M R ডট স্কোয়ার প্লাস হাফ মিউ R ডট স্কোয়ার, আর এখানে এটা হচ্ছে বিভব শক্তি ভি, সেটা হচ্ছে R এর ফাংশন। আমরা যদি এখন এই L কে ল্যাগ্রাঞ্জিয়ানকে R ডট এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে এই রাশিটাতে স্মল r ডট নেই, এই রাশিটাতে স্মল r ডট আছে, তাহলে এটা ডিফারেন্সিয়েট হবে। হাফটা আমরা এখানে লিখলাম, আর মিউ r ডট স্কোয়ার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 2টা আগে চলে আসবে, 2 আর এই মিউ, আর এখানে হবে r ডট, 2 কাটাকাটি করে এখানে হবে মিউ r ডট। আর এই রাশিটাতেও কোনো স্মল r ডট নেই, তাহলে এটাও শূন্য হয়ে যাবে, তাহলে শুধু থাকছে মিউ r ডট। আমরা আবার এই রাশিটাকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। মিউ যেহেতু ধ্রুব সেজন্য এটা সামনে চলে আসবে, আর r ডটকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে r ডাবল ডট, এটা আমি গত ক্লাসে তোমাদের বলেছি। এই ল্যাগ্রাঞ্জিয়ান L কে আমরা স্মল r এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এটাতে স্মল r নেই, তাহলে এটা হবে শূন্য, এটা তো স্মল r নেই, তাহলে এটাও হবে শূন্য, এটাতে আছে, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে আমরা লিখতে পারি মাইনাস সামনে আছে ডেল ভি বাই ডেল আর। আমরা ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন থেকে লিখতে পারি ডি বাই ডিটি ডেল এল বাই ডেল আর ডট মাইনাস ডেল এল বাই ডেল আর ইজ ইকুয়াল টু 0। আমরা এখন এই মানগুলো উপর থেকে এখানে বসাবো, মানগুলো বসানোর পর আমরা পাচ্ছি মিউ আর ডাবল ডট প্লাস ডেল ভি বাই ডেল আর ইজ ইকুয়াল টু 0।
এটা ডান পাশে চলে গেলে মাইনাস হবে মিউ ডাবল আর ডাবল ডট ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল আর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো যে বল এবং বিভব শক্তির মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে বল F is equal to মাইনাস ডেল ভি বাই ডেল আর। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস ডেল ভি বাই ডেল আর এর জায়গায় এফ। এফটা হচ্ছে এখানে বল, আর এফ সমান আমরা জানি যে এম এ, এই মিউটা হচ্ছে ভর আর ডাবল ডটটা হচ্ছে ত্বরণ, তাহলে এটা হচ্ছে এফ সমান এম এর মতো। তাহলে এটাই হচ্ছে সেই গতির সমীকরণ। এই গতির সমীকরণে আমরা দেখছি ক্যাপিটাল আর বা আর ডট নেই, তাহলে গতির সমীকরণটা হচ্ছে ক্যাপিটাল আর বা আর ডটের নিরপেক্ষ। তাহলে আমরা যে 7 নং সমীকরণটা ছিল, এই যে 7 নং সমীকরণটা, এখানে আমরা এই হাফ এম আর ডট স্কোয়ার এই রাশিটাকে আমরা উপেক্ষা করতে পারি, কারণ গতির সমীকরণ হচ্ছে ক্যাপিটাল আর এর নিরপেক্ষ। তাহলে আমরা এটাকে উপেক্ষা করে এখানে লিখব এল ইজ ইকুয়াল টু হাফ মিউ আর ডট স্কোয়ার মাইনাস ভি। হাফ মিউ আর ডট স্কোয়ার মাইনাস ভি, এই রাশিটা আমরা এখানে লিখলাম, এই রাশিটাকে আমরা অগ্রাহ্য করলাম, যা মিউ ভরের কোনো একটি কণার ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জিয়ান এল এর অনুরূপ। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিউ হচ্ছে যে কোনো একটি কণার ভর, সেই কণার ভরের ক্ষেত্রে যে ল্যাগ্রাঞ্জিয়ানটা হতো এটা হচ্ছে সেটা ইকুয়েশনটা। তাহলে আমরা যে দুটো বস্তুর নিয়ে বিবেচনা করেছিলাম, সেই দুটো বস্তুকে আমরা একটি বস্তুর সমস্যায় পরিণত করেছি। থ্যাংক ইউ।